welcome back once again to this channel English for all. অমরনাথ বাই সিস্টার নিবেদিতা এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। খুব কঠিন একটা টেক্সট, অবশ্যই ভালো করে বুঝলে খুব সহজ হয়ে যাবে। আজকে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেককে এই যে ট্রাভেল লগ বা এই গল্পটি এমনভাবে উপস্থাপন করতে যে প্রত্যেকে খুব সহজে বুঝতে পারবে। একবার দেখে নাও, পুরোপুরি জলের মতো সহজ হয়ে যাবে। আগের যে ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছো এবং সেখানে কমেন্ট করো অবশ্যই। আর কী রকমের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আর একটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের প্রতি, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো এবার শুরু করি। অমরনাথ হচ্ছে খুব একটা রিলিজিয়াস শ্রাইন বলতে পারো, ধর্মীয় পীঠস্থান, যেখানে হিন্দু ধর্মের লোকেরা তীর্থযাত্রায় যায় পুণ্য লাভের কামনায়। এবং এই অমরনাথ হচ্ছে একটা হিমালয়ের গুহার মধ্যে অবস্থিত এবং সব সময় এখানে যাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে সব সময় এখানে যাওয়া যায় না। আমাদের অমরনাথ শ্রাইন ট্রাস্ট বলা হয়। এই ট্রাস্ট কী করে প্রত্যেক বছর জুন বা জুলাই এই মাস নাগাদ, এই 2 মাস কী করে প্রত্যেকটা ভারতীয়দের পারমিশন দেয় যারা যেতে ইচ্ছুক আর কি ওই জায়গায় যাওয়ার জন্য। কারণ এই সময় গরম থাকে এবং গুহার মধ্যে সমস্ত বরফগুলো গলে যায়। ফলে ওই জায়গাতে যে শিব ঠাকুর বা শিবলিঙ্গ যাকে বলি, লর্ড শিবা, তার প্রতিভূ বা তার ইমেজটাকে স্পষ্ট করে দেখা যায়। সেই জন্য এই জায়গাতে প্রত্যেক বছর বাঙালি বা হিন্দু যারা তীর্থযাত্রী তারা সেখানে যায়। এটা ঠিক সেই রকমের একটা তীর্থযাত্রার গল্প, যেখানে স্বামীজি রয়েছে, তার সঙ্গে সিস্টার নিবেদিতা রয়েছে এবং আরও অসংখ্য যে সাধু সন্ন্যাসী তার প্রত্যেকেই আছে। এবং এই যাওয়াটা সত্যিই খুব দুর্গম একটা স্থানের মধ্য দিয়ে হয়। যখন এই জায়গাতে গিয়েছিল তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তান একসঙ্গে ছিল, ফলে কোনো সমস্যাই ছিল না। ইসলামাবাদ এই জায়গাটার নাম আমরা পাবো এই গল্পের মধ্যে, পেহেলগাঁও আছে, পাওয়ান আছে, এইরকম কিছু জায়গা পাবো যেগুলো কাশ্মীর বা পাকিস্তানের মধ্যে অবস্থিত। তো তখন যেহেতু আমরা ইন্ডিয়া আর পাকিস্তান একসঙ্গে ছিলাম, ফলে সেখানে কোনো সমস্যা ছিল না। অতএব এই যে দীর্ঘ যাত্রাপথে আমাদের স্বামীজি কী কী সম্মুখীন হয়েছিল, কোন কোন অভিজ্ঞতা অর্জন করেছিল, তার পূর্ণাঙ্গ তথ্য এই যে এই গল্পের মধ্যে দেওয়া আছে। অতএব চলো এবার আমরা লাইন বাই লাইন শুরু করি। আর একটা কথা অবশ্যই বলবো যে খুব কঠিন টেক্সট, অবশ্যই আমি একটা ভিডিওর মধ্যে শেষ করবার চেষ্টা করব। অতএব তোমরা পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি একবার দেখে নাও। কী বলা হচ্ছে একবার দেখে নেওয়া যাক। It was in the course of an open-air meal in the Mughal garden at আছাবল। তার মানে প্রথম একটা জায়গার নাম পাচ্ছি, তার নাম হচ্ছে আছাবল। সেখানে একটা মুঘল গার্ডেন নামে কোনো একটা জায়গা বা একটা জায়গা ছিল বলে না, সেই জায়গাতে ওপেন এয়ার মিল মানে হচ্ছে খোলা আকাশের নিচে যখন খাবার খাচ্ছিলাম। তো সেই সময়ে কী করছে, একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। সেই সময় স্বামী অ্যানাউন্স করে বলে যে সে অমরনাথ যাত্রায় যাবে, অন্যান্য যে সমস্ত তীর্থযাত্রী আছে তাদের সঙ্গে অমরনাথ যাত্রায় যাবে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং এটাও সিদ্ধান্ত নেওয়া হয় তার কন্যাকে নিয়ে যাবে সঙ্গে করে। এবার নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্বামীজির তো কন্যা ছিল না, বিয়ে করেনি। তবে কন্যা বলতে কাকে বোঝানো হচ্ছে? কন্যা বলতে আমাদের এই যে সিস্টার নিবেদিতা, তার কথাই বলা হচ্ছে। কারণ এই সিস্টার নিবেদিতার আধ্যাত্মিক গুরু বা আধ্যাত্মিক পিতা ছিল আমাদের স্বামীজি। অর্থাৎ সেই দিক থেকে তার কথাই বলা হচ্ছে। উইথিন আওয়ার লিটিল পার্টি, আমাদের এই ছোট্ট দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ডিলাইটেড কংগ্রাচুলেশনস। সেখানে একে অপরকে তারা কংগ্রাচুলেট করেছিল এবং কীরকম না আনন্দ মুখরিত অভিনন্দন তারা দিচ্ছিল। অতএব একে অপরকে হাগ করে জড়িয়ে ধরে তারা এই রকমের কংগ্রাচুলেশন দিচ্ছিল। কারণ হঠাৎ করে স্বামীজি অ্যানাউন্স করছে যে অমরনাথে যাবে। অতএব এই যে ইউনিক এক্সপিরিয়েন্সটা প্রত্যেকেই অর্জন করতে পারবে, সেই জন্য তারা একে অপরকে জড়িয়ে কংগ্রাচুলেট করেছিল। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, কারণ কোনো অবস্টাকলকে তৈরি করা হয়নি। এই যে ফরচুনেট মেম্বার বলতে এই সৌভাগ্যবান মেম্বার কে ছিল না, সিস্টার নিবেদিতা। অতএব তাকে আমাদের দলের মধ্যে নেওয়া হবে, আমরা ঘুরতে যাব। সেই দিক থেকে কেউ কোনো বাধা, কোনো বিপত্তি করেনি। অতএব এই জন্য ওই জায়গাতে যেহেতু ভ্রমণ করা হবে, সেই জন্য কোনো বাধা তৈরি করা হয়নি। এখানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সিস্টার নিবেদিতা, যে কিনা অ্যাকচুয়ালি খ্রিস্টান ছিল, বিদেশি ছিল, সে ইন্ডিয়াতে আসছে এবং সে এই হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে। অতএব তাকে যে ওখানে ঢুকতে দেওয়ার জন্য কোনো কিছু
প্রতিবন্ধকতা তৈরি করা হবে তা কিন্তু ছিল না, ওদের কেউ করেনি। অ্যান্ড এড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, এবং এইভাবে সহায়তায় এবং একজন রাজ্য অফিসার তার তত্ত্বাবধানে, যে কিনা ইনচার্জ অফ দ্য জার্নি, যেই জার্নির দায়িত্বে ছিলে, তত্ত্বাবধানের দায়িত্বে ছিলে, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, প্রস্তুতি চলতেই থাকলো এই বিশেষ অভিজ্ঞতা অর্জনের জন্য। অতএব বিশেষ অভিজ্ঞতা অর্জন বলতে কোনটা না, ওই যে অমরনাথে যাওয়া, অতএব যাওয়া এবং আসার পথে যে অভিজ্ঞতা হবে বা সেই গুহার মধ্যে ঢুকে যা কিছু দেখতে পাও তার যে বিশাল অভিজ্ঞতা, সেই কথাই বলা হচ্ছে। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, যে সেই সময় অর্থাৎ তৎকালীন সময়ে কাশ্মীরটা পরিপূর্ণ ছিল কিসের দ্বারা না, ফুল অফ পিলগ্রিমস। পিলগ্রিমস আগেই বলেছি, এর মানে হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ তাদের দ্বারা পুরো কাশ্মীরটা পরিপূর্ণ ছিল। উই লেফট আছাবাল, আমরা ত্যাগ করলাম আছাবাল, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং আমরা ফিরে এলাম আমাদের নৌকাতে, যেটা রাখা ছিল ইসলামাবাদে। এমন নয় কিন্তু ওরা আছাবাল থেকে নৌকাতে করে ফিরে আসছিল ইসলামাবাদ, তা কিন্তু নয়। মাথায় রাখতে হবে যে ইসলামাবাদ নামক জায়গাতে ওদের বোটটা ছিল এবং ওই বোটে ওরা ফিরে এলো। মেবি হয়তো অন্য হাঁটা পথে ফিরে আসছে বা কোন পথে ফিরে আসছে কিন্তু বলা নেই। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, সেখানে এলাম কি জন্য না, আমাদের যে লাস্ট পর্যায়ের শেষ পর্যায়ের আয়োজন দেখার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, আর সর্বত্র প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে গ্যাদারিং হোস্ট। এখানে গ্যাদারিং হোস্ট বলতে আমাদের যারা তীর্থযাত্রী ওদের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এই তীর্থযাত্রীগুলো এরা দল বেঁধে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি, এই জায়গাটা খুব শান্ত এবং খুব সুসজ্জিত ছিল। অ্যান্ড পিকচার্স কিউ, এবং পুরো ছবির মতো স্পষ্ট ছিল। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, যে 2 থেকে 3,000 লোক এই জায়গাতে ক্যাম্প করবে। অর্থাৎ তারা এনক্যাম্প বলতে ক্যাম্প বা তাঁবু খাটিয়ে যে ক্যাম্প করা হয় সেই রকম মাঠের মধ্যে ক্যাম্প করবে। লিভ ইট বিফোর ডন, ঠিক ভোর হওয়ার আগে এটা ছেড়ে দিয়ে চলে যাবে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশান, সেখানে কোনো চিহ্নই থাকবে না, ওরা যেখানে ছিল তার কোনো চিহ্নই এরা রেখে যাবে না। সেভ, ছাড়া বা ব্যতীত, তার মানে সব কিছুই নিয়ে চলে যাবে একটা জিনিস ছাড়া। কোন জিনিসটা? দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, রান্নাবান্না করেছিল রাত্রিতে, সেই রান্নাবান্নার যে ছাইগুলো সেগুলোই একমাত্র পড়ে থাকবে, বাকি সব কিছু ওরা গুছিয়ে নিয়ে চলে যাবে। ফলে পরের দিন যখন কেউ আসবে কোনো চিহ্নই দেখতে পাবে না, কেউ বুঝতেও পারবে না এখানে তাঁবু ছিল, এখানে লোকজন ছিল। হ্যাঁ, শুধুমাত্র দেখতে পাবে কি না, ছাইগুলোকে দেখতে পাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময়ে আমাদের যে টেকনোলজি খুব উন্নত ছিল না, ফলে তারা ওই কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করতো ওই মাঠের মধ্যে, এবং সেই ছাইগুলো সেই জায়গায় পড়ে থাকবে। দে ক্যারেড এ বাজার উইথ দেম, তারা সঙ্গে করে একটা বাজার, যেমন বাজারের মধ্যে আমরা শাকসবজি ফলমূল সমস্ত দোকান দেখতে পাই না, সেই রকমের কিছু লোক থাকে যারা কিনা ওই রকম জিনিসগুলোকে নিয়ে বহন করে যায়। এবং যেখানে কোথাও হল্টিং প্লেস বলি, থামার জায়গা থাকে, সেই জায়গাতে ওই লোকগুলো ওদের পসরা, অতএব যা কিছু রয়েছে চাল ডাল নুন তেল যা থাকবে সব কিছু বাইরে বের করে দেয়, এবং ওই সাধুগুলো আসে এবং সেগুলো ক্রয় করে। তাই বলছে দে ক্যারেড এ বাজার উইথ দেম, তারা সঙ্গে করে বহন করছিল একটা বাজার। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, আর প্রত্যেকটা বিশ্রাম নেওয়ার জায়গায় দ্য পিচিং অফ টেন্ট, তাঁবু খাটানোর প্রক্রিয়া, অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলার প্রক্রিয়া, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ঘটিত খুব দ্রুততার সঙ্গে, তো এত দ্রুত হতো যে কল্পনা করা যায় না। অর্গানাইজেশনস অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, প্রবৃত্তি সুলভ, সহজাত, যাকে বলে আমরা স্পন্টেনিয়াস। ওই জায়গাতে আমাদের যে অর্গানাইজেশন ছিল, যে সমস্ত সংস্থা ছিল, তারা এই সাধুদেরকে সাহায্য করার জন্য খুব সহজাতভাবে খুব স্পন্টেনিয়াসলি এগিয়ে আসতো। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, একটা লম্বা বড় রাস্তা কী করতো চলে যেত, ওরা যে ক্যাম্প করতো ক্যাম্পের একটা দিকে, সেই দিকে ঠিক মাঝখান থেকে একটা লম্বা রাস্তা চলে যেত। হিয়ার ওয়ান কুড বাই ড্রাই ফ্রুটস, এবং এই জায়গাতে কেউ কিনতে পারতো কি না শুকনো খাবার। শুকনো খাবার বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওখানে সেই যে আখরোট বাদাম আলমন্ড এই রকমের কিছু বলা হচ্ছে, মিল্ক ডাল অ্যান্ড রাইস, এগুলোও কিনতে পারতো। দ্য
টেন্ট অফ দ্য তহসিলদার, যে কিনা তহসিলদার হচ্ছে কে না একজন যিনি ট্যাক্স কালেক্ট করেন, আদায় করেন, খাজনা গ্রহীতা যাকে বলতে পারো। তার মানে যখন লোকেরা ওই তীর্থযাত্রায় যাচ্ছে আর কি, হয়তো তার কাজ ছিল ট্যাক্স নেওয়া এবং এদেরকে নিরাপত্তা দেওয়া। তো সেই তহসিলদারের যে ক্যাম্পটা আর কি না, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, অতএব ধরে নাও মাঝখানে ক্যাম্প ছিল কার, তহসিলদারের, ঠিক তার অন্যদিকে, অতএব এটা পেছন দিকে ধরে নাও, এবার পেছন দিকে কার ছিল না, স্বামীর তাঁবু থাকতো, অ্যান্ড মাই অন দ্য আদার, এবং আমার যে তাঁবুটা থাকতো ঠিক বিপরীত দিকে। তার মানে সহজ করে বুঝতেই পারবে যে তহসিলদার তার ক্যাম্পটা মাঝখানে, ঠিক তার পেছন দিকে হয়তো স্বামীর ক্যাম্প এবং সামনের দিকে থাকতো সিস্টার নিবেদিতার ক্যাম্প থাকতো। ওয়াজ জেনারেলি প্লেসড নেয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, আর এই তিনটে তাঁবুকে রাখা হতো একটা সুযোগ সমৃদ্ধময় জায়গাতে, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, যেখানে সন্ধ্যার আলো জ্বলবে সেই জায়গাতে রাখা হতো। কারণটা হচ্ছে কি, অধিকাংশ সন্ন্যাসীরা সবাই এখানে আসতো স্বামীজির সঙ্গে দেখা করতে, অতএব যদি সেখানে আলো জ্বলে অতএব প্রত্যেকের সুবিধা হবে, সেই জন্য এইরকম একটা অ্যাডভান্টেজিয়াস সুযোগ সমৃদ্ধময় জায়গায় রাখা হতো। অ্যান্ড দাস ইজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এবং তার ফলে এই স্বামীজির টেন্টকে কেন্দ্র করে একটা সেখানে সামাজিক কেন্দ্রবিন্দু গড়ে উঠত। তার মানে সেখানে সমস্ত মানুষেরা জড়ো হতো এবং ওই স্বামীজির ঘরটা একটা প্রধান কেন্দ্রবিন্দু হয়ে যেত। অর্থাৎ সেটাই ছিল মূল কেন্দ্রবিন্দু বা আকর্ষণের বিন্দু, যার চারিদিকে অসংখ্য মানুষেরা জড়ো হতো বিভিন্ন ধার্মিক বিষয়ে আলোচনা করার জন্য। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, সেখানে হাজার হাজার সাধু সন্ন্যাসী ছিল। অল অফ দ্য অর্ডার্স, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্ট, সঙ্গে ছিল ওদের গেরুয়া রঙের যে তাঁবু, সেই তাঁবুটাও ছিল। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, কিছু তাঁবুগুলো খুব একটা বড় নয়, যেমন আমরা গ্রামের দিকে দেখবে দাদুর ছাতা বলা হয়, আগেকার সময় যে সমস্ত লোকেরা ছাতা ব্যবহার করতে খুব বড় হয়, তো ঠিক ওই রকমের ছাতার মতো তাঁবুগুলো, বা তার থেকে সামান্য ছোট, বড় ছিল না। অ্যান্ড অ্যামংগেস্ট দিজ, আর এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড ম্যাগনেটিক, আর স্বামীর যে প্রভাবটা ছিল সব থেকে আকর্ষণীয় বা চমকপ্রদ। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড, আর ওই বিভিন্ন যে সাধু ছিল ওদের মধ্যে যারা সব থেকে শিক্ষিত ছিল ওরা জড়ো হতো, ঝাঁকে ঝাঁকে আসতো স্বামীর কাছে। অ্যাট এভরি হল্টিং প্লেস, যে জায়গাতে স্বামীজি তার তাঁবু খাটিয়ে বিশ্রাম নিত ঠিক সেই জায়গাতে ওরা আসতো এবং বিভিন্ন ধার্মিক বিষয়ে কথাবার্তা বলতে। ফিলিং হিজ টেন্ট, ফলে তার তাঁবুটা পরিপূর্ণ হয়ে যেত। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং তারা নিমগ্ন থাকতো তার সঙ্গে কথাবার্তায়, অতএব কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতো, ফলে তারা একেবারে নিমগ্ন থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, এই সমগ্র দিন ধরে, অতএব সমগ্র দিন বলতে মনে করে নাও যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই সময় প্রত্যেকটা লোক তার কাছে আসতো। অতএব সহজ করে বলতে পারো যতক্ষণ পর্যন্ত আকাশে সূর্য আছে, তার আলো দেখতে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতো। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটার ওয়ার্কস, তিনি আমাদের বলতেন, তিনি বলতে স্বামীজি, আমাদের বলতে সিস্টার নিবেদিতা বা আরও যে লোকগুলো আছে ওদেরকে বলতেন, কি বলতে, দ্য টক অন দেয়ার সাইড হ্যাড বিন অল অফ শিবা, ওই সাধুগুলো বেশিরভাগ সময় শিব ঠাকুরকে নিয়ে কথাবার্তা বলতে আসতো। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং ওই সাধুগুলো বাকবিতণ্ডে জড়িয়ে পড়া বা বিরোধিতা করতো স্বামীজির সঙ্গে সিরিয়াসলি, ব্যাপকভাবে। কখন, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড ওকেজনালি অন ড্রয়িং দের অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, যখন স্বামীজি তাদেরকে বলতো যে তোমরা মাঝে মধ্যে তোমাদের যে পারিপার্শ্বিক জগৎ, সেই জগতের দিকে তাকাও, তাদেরও সেবা করো, তাদেরকেও কিছু বলো। সবসময় শিব ঠাকুর নিয়ে পড়ে থাকলে হবে কী করে, সবসময় শিবের নাম করবে আর মানুষের জপ করবে না বললে হয়? বোধহয় এই জন্য আমরা দেখতে পাই স্বামীজিকে একবার তার বিখ্যাত বাণী বলতে, তা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীবের প্রেমটাই হচ্ছে আসল প্রেম, আসল ঈশ্বর প্রেম। এবং এই জায়গাতে স্বামীজি বারবার ধরে বলছেন যে তোমরা তোমাদের যে পারিপার্শ্বিক জগৎ, সেই জগৎটার দিকেও তাকাও, তোমাদেরও উচিত, তোমাদেরও তাদেরকে সেবা করা উচিত, তোমাদের কোনো বিভেদ তৈরি করা উচিত নয়। এবার এই কথা শুনবার পর সেই লোকগুলো খুব রেগে গিয়েছিল বোধহয়, এবং তার পরিপ্রেক্ষিতে বলছে, ইভেন ফরেনার্স দে আর্জ টু এর মেন, তা ঠিক আছে আপনি যখন বলছেন সবাইকে সাহায্য করতে,
তো যারা বিদেশি ছিল, যারা ফরেনার ছিল, তো ইংরেজরা, তারাও তো মানুষ, তো আমাদের উচিত তাদেরকেও সাহায্য করা উচিত। এখানে যে ব্যঙ্গটা বা যে শ্লেষটা লুকিয়ে রয়েছে, অ্যাকচুয়ালি আমরা জানি যে ইন্ডিয়ানরা দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল, এবং তখন অবধি লড়াই চলছিল, এবং ইংরেজদেরকে তারা খুব একটা পছন্দ করতো না। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি যে তুমি যখন বলছো সকলের দিকে নজর দিতে, সবাইকে সাহায্য করতে, তো সেই দিক থেকে আমরা কেন ওই ফরেনারকে মানুষ বলে মনে করব না? আমাদের উচিত তো ওদেরকে সাহায্য করা, ওদেরকে আমন্ত্রণ করা, ওদেরকে দেশের মধ্যে ভালো করে বসিয়ে রাখা, ভালো করে হেল্প করা। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ? তবে কেনই বা আমরা পার্থক্য করতে যাব? স্বদেশ আর বিদেশের মধ্যে কেনই বা পার্থক্য করতে যাব? যখন আপনি বলছেন যে পার্থক্য না করলেই হয়, মানুষকে মানুষ ভেবেই সাহায্য করা উচিত, তবে কেনই বা আমরা পার্থক্য করতে যাব? আমরা করব না। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য মোহামেডানিজম। তো এই কথা যখন তারা বলছে যে আমরা দরকার হয় স্বদেশ বিদেশ এরকম আমরা পার্থক্য করব না, তখন বোধ হয় এরা প্রত্যেকেই বুঝতে ব্যর্থ হয়েছিল যে স্বামীজি যেহেতু হিন্দু ধর্মের ছিল, সেই হিন্দু ধর্ম হওয়া সত্ত্বেও কিন্তু মুসলিম ধর্মের লোকেদেরকে ভালোবাসত। তো স্বামীজি এখানে যে ব্রড পার্সপেক্টিভটা দেখিয়েছিল, ওই জায়গাতে সাধুগুলোকে বলছিল তোমাদেরও উচিত সবাইকে একসঙ্গে নিয়ে চলা উচিত, তোমাদের ওই রকমের কোনো ডিস্টিংশন না করাই উচিত। তাই এখানে বলা হচ্ছে নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, হয়তো ওদের মধ্যে থাকা অনেকেই বুঝতেই পারেনি দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, যে স্বামীজি যে মুসলমানদের কী পরিমাণ ভালোবাসত, তার প্রতি কী পরিমাণ সহানুভূতি ছিল, ওটা হয়তো অনেকেই বুঝতে পারেনি। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেক্স স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল। একটু আগে আমরা কী বলছিলাম যে ওই সাধুগুলো তারা বলছিল তবে আমরা কেনই বা পার্থক্য করব, আমরা সবাইকে একত্রে আমাদের দলভুক্ত করে নেই না, তবে তো কোনো অসুবিধা নেই। তো বোধহয় এই যে চিন্তাভাবনাটা, এই যে পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে চিন্তাভাবনা, যে পারলৌকিকতা, এই যে চিন্তাভাবনাটা, যে চিন্তাভাবনাকে ওদেরকে স্বদেশ আর বিদেশ সম্পর্কে কোনো ডিস্টিংশন করতে বাধ্য করেনি, অতএব ওই চিন্তার বশবর্তী হয়ে তারা স্বদেশ ও বিদেশকে ইনডিস্টিংগুইশেবল, প্রায় মানে পার্থক্যহীন, বিভেদহীন ধরেই নিয়েছিল। অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস, ওই চিন্তাভাবনাটাই আবার ওই সমস্ত সাধু মানুষদের আত্মাকে বাধা দিত ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, গ্রহণ করতে, বিশ্বাস করতে কি না একটা ইউনিটি আছে, একটা একতা কার মধ্যে, এই যে হিন্দু অ্যান্ড মোহামেডানসের বাট রাইভাল এলিমেন্টস, হিন্দু আর মুসলিম যে ঐক্য থাকতে পারে, এরা কিন্তু কোনো মতে ওই জিনিসটাকে ধরতে পারবে না, উপরন্তু এটাই ধরবে যে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্ট, হিন্দু আর মুসলিম এরা হচ্ছে পরস্পর বিরোধী শক্তি, এরা প্রতিদ্বন্দ্বী শক্তি। The soul of the Punjab, they urged, was drenched with the blood of those who had died for the faith. তখন ওই সাধুগুলো যুক্তি দেখায় যে দেখো এই যে পাঞ্জাবের মাটি না, এটা কিন্তু পুরোপুরি ভিজে গিয়েছিল, ড্রেন্স মানে ভিজে যাওয়া, উইথ দ্য ব্লাড অফ দোজ, ওই সমস্ত মানুষের রক্তের দ্বারা হু হ্যাড ডাইড ফর ফেথ, যারা বিশ্বাসটাকে ধারণ করার জন্য, বিশ্বাসটা রাখার জন্য মারা গিয়েছিল। সম্ভবত এখানে যে অ্যালিউশনটা রয়েছে, হয়তো এই জায়গাতে আমরা পাঞ্জাবের মাটিতে অসংখ্য বিদ্রোহ দেখেছিলাম, তো এটা হয়তো সেই বিদ্রোহটা যেখানে ওই পাঞ্জাবিরা বা শিখরা ওদের ধর্মটাকে বজায় রাখার জন্য ওরা মারপিট করেছিল, ঝগড়া করেছিল ইংরেজদের সঙ্গে বা মুসলিমদের সঙ্গে, এবং ফলে ওদের রক্তে পুরো পাঞ্জাবের মাটি ভিজে যায়। তো এই জায়গাতে তারা বলতে চাইছে কোনো মতে আমরা কিন্তু মুসলিমদেরকে আমাদের অন্তর্ভুক্ত করতে পারি না। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। তখন তারা বলে স্বামীজি অন্তত পক্ষে এই জায়গাটায় তোমার একটু সংকীর্ণ গোড়ামি প্রকাশ করা উচিত, যে দেশের জন্য, যে ধর্মের জন্য অসংখ্য মানুষ মারা গেছে, এবং যাদের হাতে মারা গেছে আমরা কি করেই বা তাদেরকে ভালোবাসবো, সে আমার পারিপার্শ্বিক জগতেই থাকুক না আর আমার ঘরের বাইরে থাকুক না কেন, তাকে আমরা কোনো মতে ভালোবাসতে পারি না। অতএব তারা হচ্ছে এই যুক্তিটা দেখাচ্ছিল। In answer to this, as he became one who was in fact an anachronism of the future, এবং তার উত্তর হিসাবে, যেমন কি না সেকেলে ব্যক্তি হলে তাকে যেমন করে বোঝানো উচিত, স্বামীজি ঠিক সেই রকম সেকেলে ধারণা নিয়েই বোঝাচ্ছিল কি না, দা স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট। স্বামী তখন কী করছিল, সেকেলে হয়ে গিয়ে, ওদের মতো হয়ে গিয়ে তখনকার জন্য তার যে চিন্তা ভাবনাটাকে ছাড় দিল, সেগুলো ঠিক আছে,
তার চিন্তাভাবনাটাকে সে একটু অবদমিত করলো এবং ওই সাধুদের চিন্তাভাবনাটাকে একটু মান্যতা দিল। দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর ব্রেদরেন। এটা অ্যাকচুয়ালি স্বামীজির ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। ব্রেদরেন বলতে ভ্রাতৃত্ব সুলভ যে সমস্ত লোকজন ছিল, এখানে বিশেষ করে মুসলমানদের বোঝানো হচ্ছে। অর্থাৎ স্বামীজি যদি জোর করে বা ওদের কথা শুনে পুরোপুরি বলতো, হ্যাঁ ঠিক আছে তোমরা ঠিক বলছো, মুসলমানদেরকে আমরা দেখবো না, আমরা ঘৃণা করব, তবে হয়তো ওই স্বামীজির সঙ্গে থাকা আরও যে মুসলমান ছিল, ওই দলটাই অ্যাকচুয়ালি অনেকেই মুসলমান ছিল, তারা হয়তো একটু দুঃখ পেত। সেই জন্য স্বামীজি ওখানে ওদের চিন্তাভাবনাটাকে সামান্য একটু মেনে নেয় এবং নিজে কিছু বলল না, এবং এই না বলার মাধ্যমে যেন সে বলতে চাইলো যে আমিও কিন্তু মুসলিমদের অনেকটা ভালোবাসি। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স। পরবর্তী সময়ে এই স্বামীজি তার নিজস্ব চিন্তাভাবনা আদর্শকে ওই প্রত্যেকটা মানুষের মনে ঢোকাতে পেরেছিল উইথ গ্রেটার ফোর্স, অতিরিক্ত শক্তি নিয়ে, অ্যান্ড ভেহিমেন্স এবং প্রাবল্যতা নিয়ে, অর্থাৎ খুব তীব্রতা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে তার চিন্তাভাবনাকে ঢোকাতে পেরেছিল। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help with some amusement, noting the paradox that the Tahsildar himself and many officers and servants of the pilgrimage had been Musliman. এবার একটু আগে বললাম যে এই দলে কিন্তু মুসলমান ছিল, যেমন কিছু বিদেশিরাও ছিল। যখন এই রকমের যুক্তিতর্ক হচ্ছিল তখন কি হচ্ছে না, ওই জায়গায় থাকা কিছু ফরেন মাইন্ড অর্থাৎ কিছু ফরেনার তারা মুচকি হাসছিল। কেন হাসছিল না, যখন ওই সাধুরা বলছে যে মুসলমানদের এখানে অ্যালাউ করা উচিত নয়, ওদেরকে আমাদের সঙ্গে নেওয়া উচিত নয়, তখন এই লোকগুলো মুচকি হাসছে, যদিও বাহ্যিক দিক থেকে প্রকাশ করছে না। মুচকি হাসছে কেন না, এই জন্য যে এই পুরো যাত্রাটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হচ্ছে মুসলিমদের দ্বারা। তারা তাদের তত্ত্বাবধানে তাদের দেখাশোনায় অমরনাথ যাত্রাটা চলছে। অর্থাৎ কী করে মুসলিমদের একটুখানি অস্বীকার করা যায় এই জায়গাতে, এবং সেই জন্য ওই লোকগুলো বা ফরেন মাইন্ডগুলো হাসছিল। প্যারাডক্স হচ্ছে এমন একটা কথা যে বিপরীত ধর্মী কথা, তো আপাত দিক থেকে বিপরীত ধর্মী কথা তাকে প্যারাডক্স বলা হয়। দেখে যে মানাটা এবার দেখি যে বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, যখন সে স্বামীজি আমাদেরকে বলছিল তার এই সমস্ত আলোচনা নিয়ে পরবর্তী সময়ে, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, যা বিদেশি শক্তি ছিল, বিদেশি মানুষজন ছিল, তীর্থযাত্রী ছিল, ওরা কিন্তু না হেসে থাকতেই পারেনি। কেন? নোটিং দ্য প্যারাডক্স, তারা যখন এই বিপরীত ধর্মী বা এই যে বৈপরীত্য বুঝতে পারলো, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন মুসলমান, যে তহসিলদার সে নিজে মুসলমান এবং অনেক অফিসার এবং অনেক চাকর বাকর রয়েছে এই তীর্থযাত্রার দলে, তারাও কিন্তু মুসলমান আছে। অতএব মুসলমানকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাচ্ছিল্য করি, সেই জায়গাতে এই তীর্থযাত্রা সম্পন্ন হবে না। সেই জন্যই ওই ফরেন মাইন্ডগুলো একটু অ্যামিউজড পেয়েছে, হাসছিল। And that no one had dreamed of objecting to their entering the cave with Hindu worshippers, এমনকি কোনো লোক বা কোনো তীর্থযাত্রী কোনো অবজেকশন করতো না যে এই অমরনাথ গুহায় কোনো মুসলিমদের প্রবেশ করা যাবে না। হিন্দু ওয়ার্শিপাররা প্রবেশ করবে, ওদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও প্রবেশ করবে, সেই জায়গায় কেউ কোনো দিনও অস্বীকার করেনি, কেউ কোনো দিনও কোনো অবজেকশন রাখেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, যখন আমরা পৌঁছে গেছিলাম একেবারে আলটিমেট যে ডেস্টিনেশন, তার মানে হচ্ছে আমাদের ওই অমরনাথ, সেই জায়গায়। দ্য তহসিলদার কেম আফটার ওয়ার্ক, তহসিলদার সেখানে এলো পরবর্তী সময়ে। ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুদেরকে নিয়ে সে আসছিল। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই স্বামী অ্যাজ ডিসাইপল, এবং সে স্বামীজিকে বলে, অনুরোধ করে, প্রার্থনা করে যে আমাকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন আপনার শিষ্য হিসাবে। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং যখন এই কথাগুলো চলছে ওখানে থাকা কোনো মানুষ কিন্তু কেউ কোনো কিছু অসঙ্গতিপূর্ণ অথবা সারপ্রাইজিং, অবাক্যর কোনো কিছু দেখতে পায়নি। তার মানে খুব সহজ একটা জিনিস যে স্বামীজির কাছে অনেকেই আসে এবং তারা বলে যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এটা খুব কমন একটা ফিনোমেনা, সবাই দেখতে পায়, ফলে সেখানে কেউ আশ্চর্যের কোনো কিছু দেখেনি। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা ত্যাগ করলাম ইসলামাবাদ এবং আমরা
সাক্ষাৎ করলাম। কিছুটা দূরে এগিয়ে থাকা যে তীর্থযাত্রীর দল ছিল ওদের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, ওদেরকে আমরা ধরে ফেললাম। অ্যান্ড ক্যাম্প উইথ ইট, এবং ওদের সঙ্গে ক্যাম্প করলাম। ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান, পাওয়ান নামক জায়গায় সেই রাত্রিতে, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিং, এবং এই জায়গাটা খুব বিখ্যাত ছিল পবিত্র ঝর্ণার জন্য। আই ক্যান রিমেম্বার ইট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইট, আমার খুব মনে আছে যে কী পরিমাণ রেডিয়েন্স, কী পরিমাণ উজ্জ্বলতা দেখা যেত, কোথায় না, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায় যে কালো জলাশয় ছিল সেই জলাশয়ে কী পরিমাণে উজ্জ্বলতা প্রকাশ পেত সেটা আমার দিব্যি খুব সুন্দর মনে আছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটিল গ্রুপস ফ্রম শ্রাইন টু শ্রাইন, এমনকি এটাও দেখেছিলাম যে অসংখ্য তীর্থযাত্রী তারা কী করছে, একটা তীর্থস্থান থেকে আরেকটা তীর্থস্থান, বা সহজ করে বললে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে তারা ছুটে যাচ্ছিল ওদের প্রার্থনা করার জন্য, পুজো দেওয়ার জন্য। অ্যাট পেহেলগাম, পেহেলগাম হচ্ছে একটা গ্রামের নাম। দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, এখানে অধিকাংশ লোকেরা হচ্ছে রাখাল, অতএব এটা হচ্ছে রাখালদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সেখানে আমাদের ক্যাম্পটা দাঁড়িয়েছিল একদিনের জন্য। টু কিপ একাদশী, একাদশী করার জন্য। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন ফ্লোর, র্যাভাইন মানে হচ্ছে উপত্যকা, এটা খুব সুন্দর একটা ছোট্ট উপত্যকা, এবং তার ফ্লোরটা, মেঝেটা খুব সুন্দর ছিল। কিসের দ্বারা সুন্দর ছিল? ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল ওন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, কারণ এই ফ্লোরটার অধিকাংশ জায়গায় নুড়ি পাথর বালি এগুলো ছিল, মাউন্টেন স্ট্রিম তো, অতএব সেই জায়গাটা খুব সুন্দর নুড়ি পাথর বালি ছিল, অতএব চলার দিক থেকে খুব অসুবিধা হওয়ার কথা ছিল না। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, আর এই যে উপত্যকার ঢালটা অন্ধকারাচ্ছন্ন ছিল পাইন গাছের অন্ধকার দিয়ে, এত পাইন গাছ ছিল যে পুরোপুরি ছায়াময় ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন এক সানসেট, এবং মাউন্টেনের ওপরে একেবারে মাথায় আর কি, মাউন্টেনের ওপর থেকে সূর্যের যে অস্ত সেটাও দেখা যায়। আর কি দেখা, দ্য মুনকেও দেখা যাচ্ছিল, নট ইয়েট ফুল, যদিও মুনটা পূর্ণ মুন ছিল না, অতএব হতে পারে অর্ধচন্দ্রাকৃতি বা সামান্য একটা হয়তো মুনের একটা অর্ধেক অংশ দেখা যেত। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড, এটা সুইজারল্যান্ডের যেমন দৃশ্য দেখতে পাই সেই রকমেরই ছিল, আর নরওয়েতে যেমন দেখতে পাই সেই রকমের ছিল। এক দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিস্ট, খুব শান্ত শুভ্র এবং খুব চমকপ্রদ মনোরম জায়গাটা। হেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছিলাম শেষ বসতি, শেষ মানুষের বসতি। এ ব্রিজ, একটা ব্রিজ ছিল সেখানে। এ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস ছিল। উইথ এক্স প্লাট ফিল্ড, যেখানে কিনা কর্ষণ করা কিছু জমি ছিল। অ্যান্ড এ ফিউ সিটার হাট, এবং সিটার হাট বলতে কিছু কুঁড়েঘর যেগুলো উঁচু একটা ঘাসের ঢিবির ওপরে ছিল, সেই রকম জায়গাতে কিছু কুঁড়েঘর ছিল। অ্যান্ড এবং হেয়ার অনেক গ্রাসি নল, গ্রাসি নল বলতে ঘাসে পরিপূর্ণ ঢিবি, একটা ঘাসের ওপরে। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন আমরা চলতে লাগলাম। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা আমাদের পার্টিতে কিছু থাকা লোকেদেরকে রেখে আমরা এগিয়ে চললাম। অতএব আমরা এবার যে অমরনাথ সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। থ্রো সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, যদিও সেখানে সিনারিটা ছিল অবর্ণনীয়, খুব সুন্দর। 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, সেখানে 3000 লোক আরোহণ করছিল ওই উপত্যকা বেয়ে। দ্য ওপেন্ড আস বিফোর অ্যাজ উই ওয়েন্ট, এবং এই উপত্যকাটা সামনের দিকে সুদূর প্রসারী ছিল, যে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলাম। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, প্রথম দিন আমরা পাইন বনের ভেতরে ক্যাম্প করেছিলাম। দ্য নেক্সট, পরের দিনে উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, স্নো লাইন বলতে যাকে বলে বরফ রেখা বলা হয়। অতএব যদি আমরা পাহাড়ের একেবারে সর্বোচ্চ শিখরে থাকে সেখান থেকে যদি আমরা নিচের দিকে তাকাই তো দেখতে পাবো যে একটা জায়গার পরে কিন্তু আর বরফ নেই, তারপরে নুড়ি পাথর শুরু হয়েছে। অর্থাৎ যে জায়গার পর থেকে বরফ নেই ওই জায়গাতে আমরা যদি কাল্পনিক রেখা টানি তাকে বলা হয় স্নো লাইন। তারপর তাই বলা হচ্ছে দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, তারপরে আমরা স্নো লাইন অতিক্রম করলাম। অতএব আমরা নিচের দিক থেকে যাচ্ছি, তো অতএব যেখানে নুড়ি পাথর বালি ছিল এরকম জায়গা ছিল, এগুলো অতিক্রম করে আমরা এবার যে বরফের যে অঞ্চল সেই অঞ্চলে প্রবেশ করছি। অ্যান্ড পিচড আওয়ার টেন্ট বিসাইড এ ফ্রোজেন রিভার, এবং আমরা তাঁবু খাটিয়েছিলাম একটা জমাট বাঁধা নদীর তীরে। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, আর সেই রাত্রিতে একটা
ভালো রকমের একটা ক্যাম্প ফায়ার তৈরি করা হয়েছিল। জুনিপার একটা গুল্ম জাতীয় গাছ, সে গাছ জ্বালিয়ে আগুন জ্বালানো হয়েছিল। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং স্টিল গ্রেটার হাইট, এবং ঠিক পরের সন্ধ্যায় আরও একটু অনেক উঁচুতে, অনেক মানে উচ্চতায়, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল। যারা চাকর বাকর ছিল আর কি, যেহেতু ওরা দায়িত্ব নিয়েছিল, যেহেতু ওরা ওদের আন্ডারেই কিন্তু এই জার্নিটা হচ্ছিল, ওরা কী করতো, ওদেরকে অনেক দূর যেতে হতো এই সামান্যতম ফুয়েল সংগ্রহ করার জন্য। এবং স্ক্যান্টি ফুয়েল বলতে মাথায় রাখতে হবে জুনিপার। অতএব যেহেতু যত উপরে যাচ্ছে কি সব পাহাড়ি এলাকা, সব বরফে ঢাকা, সেখানে কোনো গাছপালা নেই, ফলে এই যে জুনিপার দিয়ে আগুন জ্বালাবে সেই যে স্ক্যান্টি ফুয়েল, সেটাও কিন্তু তারা পাচ্ছিল না। ফলে ওদেরকে কয়েক মাইলের পর মাইল যেতে হতো এই সমস্ত জুনিপার গুল্ম খুঁজে আনার জন্য। অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড। অবশেষে যে নর্মাল যে পথ, যে রাস্তা দিয়ে সচরাচর মানুষজন যায়, ওই যে রেগুলার পাথ ওকে বলা হয়, সেই রাস্তা শেষ হয়। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন। এরপর আমাদেরকে এঁকে বেঁকে এদিক ওদিক করে যেতে হয় অ্যালং গোট পথ, যে রাস্তা দিয়ে ছাগল চলে সেই রকম রাস্তা দিয়ে। অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লেভিটিস, একেবারে খাড়াই ঢাল, সেই ঢাল বরাবর আমাদেরকে যেতে হচ্ছিল। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, যতক্ষণ পর্যন্ত না বোল্ডারে পরিপূর্ণ একটা সরু গিরিখাতের কাছে এসে পৌঁছালাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ সিচুয়েটেড। আর ঠিক ওই গিরিখাতের ভেতরেই যদি আমরা যাই, তবেই কিন্তু সেখানে দেখতে পাবো একটা গুহা আছে, যার নাম হচ্ছে অমরনাথ। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা আরও একটু আরোহণ করলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস, আমরা দেখতে পেলাম আমাদের সামনে পাহাড়ে ঢাকা সর্বোচ্চ শিখর, কভার্ড উইথ এ হোয়াইট ভেল, ঢাকা সাদা বরফের আস্তরণে ঢাকা আছে। নিউলি ফলেন, অ্যাকচুয়ালি বরফগুলো না সদ্য পড়েছে বা সবেমাত্র পড়েছে, এই রকমের বরফে পুরো উপরি অংশ শিখরটা ঢাকা আছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন এ নিচে নেভার রিচড বাই সানলাইট। আর ঠিক এই কেভের মধ্যে, গুহার মধ্যে, ঠিক এটা নিচে বলতে হচ্ছে কোণ, মানে কর্নার, একটা কোণের দিকে, যে জায়গাতে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায়নি, শোন দ্য গ্রেট আইসলিঙ্গম, সেখান থেকে একটা উজ্জ্বল দ্যুতি, একটা উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আইসলিঙ্গ, মানে ওটাই হচ্ছে শিব ঠাকুর বা লর্ড শিবা বা শিবলিঙ্গ। তাকে মাস্ট হ্যাভ সিমড টু দ্য অস্ট্রাক পিজেন্ট, এটা নিশ্চিতভাবে মনে হচ্ছিল খুব অবাক্যর ঘটনা ওই সমস্ত কৃষকদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা কিনা প্রথমে গুহার মধ্যে এসে এই শিবলিঙ্গকে দেখেছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন মনে হচ্ছিল সেই জায়গাতে স্বয়ং ভগবান উপস্থিত হয়ে আছে, অপেক্ষমান ভগবান যেন সেখানে উপস্থিত। সামি হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রায় যা ধর্মীয় যা নীতি থাকে, ধর্মীয় আচার অনুষ্ঠান, সব কিছুই সে পালন করতো, অর্থাৎ স্বামীজি সব কিছুই পালন করতো অ্যাজ হি কেম অ্যালং, যখন সে আস্তে আস্তে করে আরও এগিয়ে গেল। হি হ্যাড টোল্ড হিজ বিডস, সে তার হাতে থাকা যে জপমালা বা পুঁতি বা যেগুলো দিয়ে আমরা সেই নাম জপ করি, সেই রকম বিডস বা পুঁতিগুলোকে গুনছিল। কেপ্ট ফার্স্ট, বার করেছিল, অতএব না খেয়ে থাকা। অ্যান্ড বাথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ 5 স্ট্রিম ইন সাকসেশন, এবং সেখানে 5টা ঝর্ণা ছিল, যে ঝর্ণার জল খুব শীতল, বরফের ন্যায় শীতল, সেই জলে সে স্নান করেছিল ক্রমান্বয়ে, অর্থাৎ 5টা নদীতে স্নান করছিল। অতএব ক্রসিং দ্য রিভার গ্রাভেল অন আওয়ার সেকেন্ড ডে, আমরা দ্বিতীয় দিনে ক্রস করলাম এই নদীর মধ্যে থাকা যে গ্রাভেল ছিল, অতএব নদীর খাতটাকে আমরা অতিক্রম করলাম। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, আর এখানে যখন সে কিনা গুহার মধ্যে প্রবেশ করেছে, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি স শিবা, যেন মনে হচ্ছে সে স্বয়ং শিব ঠাকুরকে দেখছে, মানে ভিজিবল বিফোর হিম, যে কিনা তার সামনে উপস্থিত হয়েছে তাকে দর্শন দেওয়ার জন্য। অ্যামিডেস্ট দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে পিলগ্রিম ছিল, ওদের কথাবার্তার ফলে ওদের যে আওয়াজ হচ্ছে, গম গম করে আওয়াজ হচ্ছিল, সেই সমস্ত আওয়াজের মধ্যেও অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ পিজন্স, এমনকি উপরে মাথার উপরে যে সমস্ত পায়রা পাখি উড়ে যাচ্ছিল, ওদের ডানার ঝাপটার আওয়াজ ছিল সেই সময়। আর এইরকম একটা আওয়াজের মধ্যে হি নেল্ড অ্যান্ড প্রোস্ট্রেটেড, সে প্রথমে নতজানু হয়ে বসে পড়লো এবং তারপরে শুয়ে পড়লো।
2 or 3 টাইমস, 2 বার বা 3 বার শুয়ে পড়লো আননোটিসড, যদিও কেউ এটা দেখেনি, অতএব ওখানে থাকা আরও অন্য কেউ দেখেনি। এই কাজটা সে লোকের মানে অগোচরেই আর কি সেই কাজটা করেছিল। অ্যান্ড দেন তারপরে অ্যাফ্রেগলেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তারপরে সে ভয় পাচ্ছিল হয়তো তার ইমোশনটা প্রকাশ পেয়ে যাবে, যে সে কী পরিমাণ শিব ভক্তি, কী পরিমাণ সে শিব ঠাকুরকে ভালোবাসা, সেই ইমোশনটা প্রকাশ পেয়ে যাবে। ফলে লোকের হয়তো বলবে বা সাধুরা বলবে, কী গো তুমি শিব ঠাকুরকে ভালোবাসো, তো একটু আগেই তো বললে যে মানুষকে ভালোবাসতে। ফলে কি সে ওই ইমোশনটাকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, তাই সে দাঁড়িয়ে পড়লো এবং নীরবে সেখান থেকে বেরিয়ে এলো। হি সেড আফটার ওয়ার্ক, সে পরবর্তী সময় আরও বলেছিল যে ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, যে সে যখন ওই জায়গাতে ছিল স্বয়ং শিব ঠাকুর তার কাছে আসছিল, তাকে আশীর্বাদ দিয়েছিল অমর হওয়ার। অর্থাৎ গিফট অফ অমর মানে চিরজীবন বেঁচে থাকার একটা আশীর্বাদ তাকে দিয়েছিল, নট টু ডাই, যে কিনা কোনোদিনও মরবে না। আনটিল হিমসেলফ হ্যাড উইল্টেড, যতক্ষণ পর্যন্ত না সে নিজেই ইচ্ছা প্রকাশ করবে ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অ্যান্ড ফুলফিলড দ্যাট প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, that he would meet the death in a Shiva temple amongst the mountains। এইভাবে সম্ভবত কি বলছে, was defeated and fulfilled that presentiment বলতে একটা প্রিমোনিশন, একটা ধারণা, ভয়ের একটা চিহ্ন আর কি, ভাবাবেগ। তো সম্ভবত এই ভাবাবেগটা তাকে হন্ট করতো ফ্রম চাইল্ডহুড, শৈশবকাল থেকে। তাকে হি উড মেড উইথ ডেথ, যে তার মৃত্যু হবে ইন এ শিবা টেম্পল অ্যামংগেস্ট দ্য মাউন্টেন্স, অতএব পাহাড়ি অঞ্চলে শিবা টেম্পলে তার মৃত্যু হবে। এইরকম একটা চিন্তাভাবনা তার মনের মধ্যে সবসময় থাকতো এবং সে হয়তো এই চিন্তাভাবনায় পোষণ করতো। আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপুল, আর এই গুহার বাইরে সেখানে কোনো ব্রাহ্মণদের কোনো এক্সপ্লয়টেশন, কোনো টর্চার ছিল না অসহায় মানুষদের প্রতি। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, অমরনাথ সত্যি খুব রিমার্কেবল ছিল এর সিম্পলিসিটি, অতএব সহজ সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, অতএব প্রকৃতির কী পরিমাণ কাছে আছে, এই প্রকৃতির একেবারে কোলে আছে মনে হচ্ছে, এই জন্য অমরনাথ খুব বিখ্যাত। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এখানে পিলগ্রিমেজ অতএব তীর্থযাত্রীরা প্রত্যেক বছর আসে, তারা ভিড় করে অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, এমনকি রাখি বন্ধনের দিনেও আসে। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট বলতে পবিত্র ধাগা বা সুতো, এবং আমাদের হাতগুলো পরিপূর্ণ হয়ে যেত লাল এবং হলুদ রঙের পবিত্র রাখিতে পরিপূর্ণ হয়ে যেত। আফটারওয়ার্ডস, পরবর্তী সময়ে উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা বিশ্রাম করতাম এবং খাবার খেতাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, একটা ঝর্ণার ধারে উঁচু একটা বোল্ডার বা পাথরের উপরে বসে আমরা এই কাজটা করতাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে যাওয়ার আগে। স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী এই জায়গাটাকে দেখে সত্যি খুব সন্তুষ্ট ছিল, এত সুন্দর জায়গা। হি ফেল্ট দ্যাট, সে অনুভব করতো যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং, সে হয়তো কোনো দিনও বলে কোনো জায়গাতে যায়নি সো বিউটিফুল, এইরকম অতএব এইরকম সুন্দর কোনো জায়গাতে সে যায়নি। হি স্যাট লং সাইলেন্ট, সে সেখানে বসেছিল খুব নীরবে। দেন হি সেড ড্রিমিলি, তারপরে সে খুব স্বপ্নালু হয়ে বলেছিল, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি খুব সুন্দরভাবে কল্পনা করতেই পারি কিভাবে এই অমরনাথ গুহাটি আবিষ্কার করা হয়েছিল। এ পার্টি অফ শেফার্ডস, হয়তো একদল রাখাল, ওয়ান সামার ডে, কোনো একটা গরমের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, ওদের হয়তো যে গবাদি পশুর দল ছিল হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এবং তারা এদিক ওদিক ঘোরাঘুরি করেছিল ওই যে গবাদি পশুর খোঁজে। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপর যখন তারা তাদের গুহাতে ফিরে এলো, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তখন তারা বলেছিল কিভাবে তারা এই মহাদেব বা এই যে শিব ঠাকুর তাকে দেখতে পেয়েছিল। তার মানে সহজ করে বলতে পারে, যখন ওদের গবাদি পশুগুলো বা ছাগলগুলো হারিয়ে গিয়েছিল তখন ওই রাখালগুলো গুহার মধ্যে খোঁজ করছিল, তো একবার এই গুহাতে একবার সেই গুহাতে যাচ্ছিল, তো
এই গুহার মধ্যে খোঁজ করতে করতে হঠাৎ করে তারা এই লর্ড শিবা বা শিবলিঙ্গকে দেখতে পায় এবং এইভাবেই আবিষ্কার করা হয়েছিল এই অমরনাথ গুহার। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, যে অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, যে ইতিমধ্যে আমার মাস্টার যে সমস্ত বা স্বামীজি যে সমস্ত কিছু বলছে সেগুলো সত্যিই কিন্তু কোনো মিথ্যা নয়। দ্য পিওরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টেলড অ্যান্ড এনর্যাপড হিম, ওই জায়গার যে পবিত্রতা এবং যে সাদা পিলার বা সাদা শিবলিঙ্গের যে সাদা ভাবটা, এই ভাবটা কী করছিল, তাকে খুব বিচলিত করেছিল, এমনকি মোহগ্রস্ত করেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য স্যাক্রেড অফ কৈলাস, যেন মনে হচ্ছে ওই গুহাটাই প্রকাশ করছে তার কাছে কী হিসাবে, দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপন রহস্য, গোপন দ্বার হিসাবে এই গুহাটাই যেন উন্মোচিত হয়েছে। অর্থাৎ কৈলাস কোথায় আছে কেউ আজ অবধি হয়তো প্রকৃত কৈলাসের যে স্থানটা খুঁজে পায়নি, কিন্তু এই অমরনাথটাকে ভেবে নেয় অনেকে এটাই হয়তো কৈলাসের প্রবেশদ্বার বা প্রবেশ পথ। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং পরবর্তী তার জীবনগুলিতে হি চেরিস্ক দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, তারপরে সে সবসময় লালিত পালিত করতো এই স্মৃতিটাকে, কিভাবে সে এই অমরনাথ গুহার মধ্যে ঢুকেছিল। আমি কেম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড শিবা, এবং সে কীভাবে এই লর্ড শিবা বা লর্ডের সঙ্গে তার কীভাবে ফেস টু ফেস মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল, সেই স্মৃতিটাকে সে সবসময় রোমন্থন করতো এবং সবসময় সবাইকে বলতো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে।